তাদের যে দ্বিতীয় শীর্ষ নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তার যে আসন, তাদের যে মূল ভিত্তির যে জায়গা বরিশালের চরমোনাই ইউনিয়ন, সেখানেই জামায়াতের একজন প্রার্থী রাখা হয়েছে। এই বিষয়টা বড় টানাপোড়েন তৈরি করেছে। এছাড়া মামুনুল হকের নেতৃত্বাধীন যে বাংলাদেশ খেলাফত মজলিস, তাদের দিক থেকেও তারা 20 থেকে 25টা আসন তাদের দিক থেকে চাওয়া হচ্ছে। সেখানে তাদেরকে তার চেয়ে অনেক কম সংখ্যক আসন দেওয়ার কথা বলা হচ্ছে। এই সব মিলিয়ে দ্বন্দ্বটা বেড়েছে, যেটার প্রভাব শেষ মুহূর্তে পড়েছে এবং সংবাদ সম্মেলন স্থগিত করতে বাধ্য হয়েছে, মানে করা যায়নি। অর্থাৎ আসন ভাগাভাগির বিষয় টানাপোড়েনটা দাঁড়াচ্ছে। কিন্তু এই টানাপোড়েনটা, অর্থাৎ আসন ভাগাভাগির প্রশ্নে এই দলগুলো অনড় যাচ্ছে কেন? যেটা হচ্ছে যে মানে শুধু আসন ভাগাভাগির প্রশ্ন তো আছে, আরো কিছু তাদের মানে জটিলতা তৈরি হয়েছে, আরো কিছু বিষয়। তো আসন ভাগাভাগির জায়গাটাতে যেটা হচ্ছে যে এই দলগুলোর নেতারা বলছেন, যেমন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব, যিনি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন, গাজী আতাউর রহমান, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি বলছেন যে আসন ভাগাভাগির জায়গাটাতে দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে জোট থেকে অন্য দলগুলোকে যে আসন, যে জায়গাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, নির্বাচনী এলাকা ছেড়ে দেওয়া হচ্ছে, যে আসন ছেড়ে দেওয়া হচ্ছে, সেখানে তাদের অভিযোগ যে সেখানেও জামায়াত তাদের প্রার্থী রাখছে, প্রচারণা চালাচ্ছে। তো তারা মনে করছেন জামাত এক ধরনের দ্বৈত নীতি চালাচ্ছে কিনা, এই সন্দেহটা তাদের মধ্যে কাজ করছে। এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে। ইসলামী আন্দোলনের ওই নেতা বলছেন যে তাদের কাছে মনে হচ্ছে জামাত 300 আসনেই তাদের দলীয় প্রার্থী রাখছে এবং প্রচারণাও চালাচ্ছে। এই জায়গাটা তাদেরকে, মানে তাদের মধ্যে সন্দেহটা বাড়িয়েছে, টানাপোড়েনটা বাড়িয়েছে, দ্বন্দ্বটা বাড়িয়েছে। ফলে শেষ মুহূর্তে তারা ওই আস্থার জায়গাটা যেহেতু হারিয়েছেন, ফলে তাদের মধ্যে সমঝোতার জায়গাটা কমে এসেছে। গত কয়েকদিনে কিন্তু দফায় দফায় তাদের মধ্যে মিটিং হচ্ছে। বুধবারও সারাদিন দফায় দফায় বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমাধানে তারা আসতে পারেননি। তারা যদিও বলছেন যে 2-1-এর মধ্যেই হয়তো বা সমাধানের চেষ্টা মানে হতে পারে বা সমাধান হতে পারে। সমস্যাটা কতটা গভীরে, অর্থাৎ কোন পর্যায়ের নেতারা এর সঙ্গে সম্পৃক্ত বা তাদের বক্তব্য থেকে কি জানা যাচ্ছে? যেটা হচ্ছে যে আসন সমঝোতাটাই একটা বড় বিষয়। ইসলামী আন্দোলনের নেতাদেরই এখানে বিরোধিতাটা বেশি, এবং মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, এই দুই দল মিলেই বিরোধিতাটা বেশি করছে। এই দুই দলের বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে মানে ইসলামী দলগুলোর ভোটের একটি বাক্স থাকবে নির্বাচনে, এই স্লোগান দিয়ে তারা 9 মাস আগে 8 দলীয় জোট, মানে 8টা দলকে নিয়ে, 8টা ইসলামী দলকে নিয়ে জোট করেছিলেন। সেখানে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামা ইসলামের একাংশ, এই ধরনের 8টি দল ছিল। পরে 3টি দল সেখানে যোগ হয়েছে। ছাত্রদের নেতৃত্বাধীন যে দল, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এবং এবি পার্টি। তো এই 3টি দল পরে যুক্ত হয়েছে। তো ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসের নেতাদের অভিযোগ হচ্ছে যে তারা চেয়েছিলেন যে ইসলামী দলগুলোর একটি মোর্চা, নির্বাচনী সমঝোতা, একটি জোট, যেটি এক বাক্স নিয়ে ভোটে যাবে, সেখানে অন্য যে 3টি দলকে পরে যুক্ত করা হয়েছে, এটি তারা জানতেন না। এটি অন্য দলগুলোর সাথে আলোচনা করা হয়নি। ইসলামী আন্দোলন বলছেন তাদের সাথে কোনোভাবেই আলোচনা করা হয়নি। তারপরেও তারা মনে করছিলেন যে এগিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু আসন সমঝোতার ক্ষেত্রে সেই জায়গাটাতে ঘাটতি হচ্ছে। তো যেটা হচ্ছে যে এই দলগুলোর সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে তাদের আসন সমঝোতার বিষয় ছাড়াও জামায়াতের নেতৃত্বের জায়গাটাতে জামাত যেভাবে আচরণ করছে, সেটা নিয়েও তাদের অনেক অভিযোগ আছে। তারা যেটা বলছেন যে, যেমন ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, তিনি বলছেন যে জামায়াত বিএনপি, আওয়ামী লীগের মতো আচরণ করছে। মানে তারাই জোটের নেতা, তারাই জোটের সবকিছু এককভাবে অনেক কিছু সিদ্ধান্ত নিচ্ছে। তারা মনে করছেন যে তাদেরকে অপমান করা হচ্ছে, এই জায়গাটা তারা মেনে নিতে পারছেন না। ফলে এই দ্বন্দ্বটা আসন সমঝোতার চাইতেও দলীয়, মানে জোটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে একক ভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ, সেইটা বড় করে সামনে আনছেন তারা। এই যে অভিযোগ জামায়াত ইসলামের বিরুদ্ধে, দলটির পক্ষ থেকে, অর্থাৎ জামায়াত ইসলামের পক্ষ থেকে কি বলা হচ্ছে? জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি যেটা বলছেন যে তারা মনে করছেন যে
মানে এই সমস্যাটা আসন সমঝোতার ক্ষেত্রে দু একটি আসন নিয়ে সমঝোতা আছে তার বক্তব্য। তারা মনে করেন যে এটা আলোচনার মাধ্যমে তারা সমাধান করার চেষ্টা করছেন, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। কিন্তু দলটির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে অন্য দলগুলো থেকে সেটি তারা মানতে রাজি নন। তারা বলছেন যে তারা সব দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেখানে সমন্বয় কমিটি আছে, সমন্বয় কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। মানে দলগুলোর ভিতরে একটা সমন্বয় করার জন্য সমন্বয় কমিটি আছে, সেই সমন্বয় কমিটি আলোচনা করছে। কিন্তু এই তাদের সেই বক্তব্য কিন্তু মানতে রাজি নয় ইসলামী আন্দোলন। তারা বলছে যে তারা অনেক কিছুই জানছেন না যেগুলো সিদ্ধান্ত হচ্ছে। বিশেষ করে তারা উদাহরণ দিচ্ছেন যে এনসিপি সহ 3টি দলকে যে আসন দিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে এনসিপিকে 30টি আসন, এবি পার্টিকে 3টি আসন, এলডিপিকে 5টি আসন, এই ধরনের যে ভাগগুলো করা হয়েছে এটি সম্পর্কে তারা ধারণা নেই। মানে এই বিষয়গুলো তারা সামনে আনছেন। তাহলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে বলে ধারণা পাওয়া যায়? জোট ভেঙে যাবে নাকি টিকে থাকবে? মানে এইটার জন্য আরো মানে দুদিন হয়তো অপেক্ষা করতে হবে যে চূড়ান্ত অবস্থানটা কি আসে। যেহেতু মানে একটা তৎপরতা আছে তাদের মধ্যে যে একটা সমঝোতায় আনার চেষ্টা, এই মুহূর্তে যদি জোট ভেঙে যায় তাহলে সেটার একটা প্রভাব নির্বাচনেও গিয়ে পড়তে পারে। তখন ইসলামী আন্দোলন বা বাংলাদেশ খেলাফত মজলিস যদি বেরিয়ে যায় সেটার একটা প্রভাব জামাতের জন্য, মানে জামায়াত ইসলামের জন্য নেতিবাচক হতে পারে। সেই জায়গাটাতে জামায়াতের দিক থেকে এবং অন্য দলগুলোর দিক থেকেও এক ধরনের চেষ্টা আছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক তিনি যেটা বলছেন যে তারা চেষ্টা করছেন, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন জোটটাকে টিকিয়ে রাখার জন্য, এই জোট যেন ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে যেতে পারে সেই চেষ্টা তাদের থাকবে, সেটা তারা বলছেন। ইসলামী আন্দোলনের নেতারা বলছেন যে জোট টিকিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু মানে দলটির একাধিক নেতার সাথে আমার কথা বলে যেটা মনে হয়েছে যে তারা আসলে শেষ পর্যন্ত এই জোটে থাকবেন নাকি বেরিয়ে যাবেন, মানে এক ধরনের একটা সিদ্ধান্ত তারা হয়তো নিয়ে ফেলেছেন। যদিও তৎপরতা আছে, উদ্যোগ আছে আলোচনার, কিন্তু মনে হয় যে এক ধরনের সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছেন যে মানে এই জোটে থাকার প্রশ্নে নেতিবাচক এক ধরনের মনোভাব দলটির নেতাদের মধ্যে আমি শেষ সময় পর্যন্ত তাদের সঙ্গে কথা বলেছি মনে হয়েছে। তারপরেও এখন বৃহস্পতিবার শুক্রবার দুদিন ধরে আলোচনা চলবে এটা তারা বলছেন। কি দাঁড়ায় সেটা দেখার বিষয়। আসলে যদি এরপরে টিকেও থাকে, যে তিক্ততা এখন তৈরি হয়েছে সেটা আসলে কিভাবে প্রভাবিত করতে পারে এই জোটকে, জোটের নির্বাচনী ফলাফলকে, এবং সেক্ষেত্রে এই জোটটি কতটা কাজে আসবে বা ফল দেবে বলে তারা মনে করছেন? যদিও জামায়াত ইসলামী বলছে যে জোট টিকে থাকলে পরে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না, গত মানে টানাপোড়েন বা দ্বন্দ্ব যেগুলো হয়েছে এর কোনো প্রভাব পড়বে না, তারা এটা মনে করেন। কিন্তু মানে অন্য দলগুলোর একাধিক নেতার সাথে অনানুষ্ঠানিক যে আলোচনা হয়েছে তাতে মনে হয়েছে যে তাদের মধ্যে এক ধরনের সন্দেহ, অবিশ্বাস, আস্থার অভাব যেহেতু রয়েছে, সেইটা কতটা আসলে এই ফাটলটা কতটা আসলে শক্তভাবে ঐক্যবদ্ধভাবে আগের মতো এগিয়ে যেতে পারবে সেই জায়গায় সন্দেহ থাকে। আমি একজন লেখক এবং মানে ধর্ম নিয়ে কাজ করেন শরীফ মোহাম্মদ, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা বলছিলেন যে যেহেতু মানে আলোচনাটা অনেক আগেই মানে সমাধান করা যেত কিনা বা সমঝোতা করা যেত কিনা সেই জায়গাটা হয়নি, শেষ মুহূর্তে এসে তিক্ততাটা বেড়েছে এবং সন্দেহ আস্থার অভাবটা আছে, ফলে একটা ফাটল ধরেছে। তো জোট থাকলেও সেইটা আসলে শেষ পর্যন্ত সেই ফাটল থেকে দলগুলো বেরিয়ে এসে মানে একেবারে ঐক্যবদ্ধভাবে মানে বিশ্বাস নিয়ে কাজ করতে পারবে সেটা তার সন্দেহ থাকে আর কি। কারণ হিসেবে তিনি বলছেন যে যদিও ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস বা অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তাদের সাথে জামায়াতের কিন্তু আগে আদর্শিক একটা জায়গায় পার্থক্য ছিল, আকীদার প্রশ্নে, রাজনৈতিক তৎপরতা, কর্মকাণ্ডের প্রশ্নে। সেইটাকে মানে এড়িয়ে তারা নির্বাচনী সমঝোতার জন্য ইসলামী দলগুলোর একটা জোট করার কথা বলেছিল। তখন যে তারা আন্দোলনও করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তারা মানে মানে নির্বাচনের বিভিন্ন ইস্যু নিয়ে তারা মানে সমাবেশ করেছে বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে। তো সেই জায়গাটা অনেকটা থিতিয়ে গেছে, এটা ওই বিশ্লেষক মনে করছেন। তিনি মনে করছেন যে এই জায়গাটা আবারও ঐক্যবদ্ধ করা এবং সেটা জোটের নির্বাচনে প্রভাব পড়বে না এটা বলা মুশকিল এখনই। আচ্ছা কাদের, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আরেকবার মনে করিয়ে দিই, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।